কথা মতো আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের মুড পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার থেকেই সেট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১লা মার্চ শুক্রবার পশ্চিমবঙ্গের আরামবাগে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী। আর এই নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর একটি কথা প্রথমেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, তা হচ্ছে লুটনে ওয়ালো কো লটানে হোগা। এই কথার মধ্যে কিন্তু আমার মনে একটি প্রশ্ন আছে। এবার এই প্রশ্নের উত্তর আপনাদের কিন্তু কমেন্ট বক্সে লিখেও জানাতে হবে, তা কিন্তু আগেই বলছি। তা হচ্ছে লুটনে বালো কো লটানে হোগা। এটা কি শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরামবাগের সভায় দাঁড়িয়ে যে বললেন, তা কি শুধুমাত্র রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে তোপ দেগে, না নিজের এবং নিজের দল বিজেপির জন্য? অর্থাৎ গত ১০ বছর ধরে কেন্দ্রে নরেন্দ্র মোদীর দল বিজেপি যেভাবে দেশের সিংহভাগ অর্থ নয়ছয় করছে, বিজ্ঞাপনের নামে ধন্যবাদ মোদিজির নামে জায়গায় জায়গায় পাবলিকের টাকায় বিজ্ঞাপন বিলি করে বেড়াচ্ছে, আর যেভাবে প্রধানমন্ত্রীর দুই বন্ধু আদানি আর আম্বানির সম্পত্তি গত ১০ বছরে কয়েক শতগুণ বৃদ্ধি পেয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই লুটনে বালক ও লটানে হোগা এই কথার মধ্যে দিয়ে দুটি ইঙ্গিত আমার কাছে অন্তত উঠে আসছে। এবার অনেকেই মজা পছন্দ করেন না, শুরুতেই কমেন্টেই লিখবেন, তুই বেটা চটি চাটা, তুই বেটা মমতার চটি চাটা, তুই কত ভাতা পাস। দেখুন, আমি কোনো ভাতা পাই না, আমি কারোর চটি চাটা নই, কিন্তু প্রধানমন্ত্রীর এই কথাকে ধরেই আজ অর্থাৎ শুক্রবার আরামবাগে নরেন্দ্র মোদীর এই সভাকে নিয়ে যে আলোচনার সূচনা করলাম, তা কিন্তু আগামী অর্থাৎ আলোচনা যত এগোবে তাতে কিন্তু আমি অবশ্যই স্পষ্ট করতে পারবো। তাহলে চলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরামবাগের সভা নিয়ে আজ আলোচনা করা যাক। আলোচনায় এগোনোর আগে একটা কাজ অবশ্যই আপনাদের সকলের জন্য আমার আবেদন, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। একটা বিষয়, এই একটি সাবস্ক্রিপশন আপনাদের জন্য একেবারে ফ্রি, কিন্তু আপনার এই একটি সাবস্ক্রিপশন আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ যোগাবে আগামী দিনে এই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য। তাই আর দেরি না করে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। আর তাই এই দুটি কাজ করে এবার চলুন আলোচনায় এগোনো যাক। সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে গত ২ মাস ধরে যেভাবে সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ আলোচনার কেন্দ্রে উঠে এসছে, তাতে করে এটা নিশ্চিতই ছিল যে আরামবাগের সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল টার্গেটই হবে সন্দেশখালীর ঘটনা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে অন্যতম টার্গেট হবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্ততপক্ষে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে রাজনৈতিক দ্বন্দ্ব, তাতে করে এটাই স্বাভাবিক। আর সেই ঘটনাই ঘটল আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার সভাতে। এবার আসুন একে একে আলোচনা করা যাক এই সভায় কোন কোন প্রেক্ষাপট উঠে এলো। এদিন সভার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের ঢোল পেটাতে শুরু করেন। ন্যাচারাল ব্যাপার, গত ১০ বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আছে, আর আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার দল বিজেপি আমাদের দেশ জুড়ে কি বিকাশ ঘটিয়েছে তা অবশ্যই যে কোনো শাসক দল যেই কুর্সিতে থাকবে সেই করবে, তাতে বিজেপি যে নতুন কিছু ঘটনা ঘটিয়েছে তেমনটা নয়। আর প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেই কাজই করেছেন, তাতে আমার বিশেষ কোনো বক্তব্য নেই। যদিও তার সেই বিকাশ, যে বিকাশের স্বপ্ন তিনি আবারও তুলে ধরলেন, তিনি আবারও ৫ বছর সময় চাইলেন দেশের জনগণকে আরও উন্নত, আরও এগিয়ে নিয়ে যাবার জন্য। সেখান থেকে একটা প্রশ্ন উঠছে, গত ১০ বছরে যেখানে বেকারত্বের সমস্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, জ্বালানি গ্যাসের দাম ডবল হয়েছে, জ্বালানি তেলের দাম ডবল হয়েছে, কৃষকরা দ্বিতীয়বার আন্দোলনে রাস্তায় নেমেছে, সেখান থেকে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর এই দাবিগুলো নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে। কিন্তু এখানে কেন্দ্রীয় সরকারের তরফে যে দাবি নরেন্দ্র মোদী করলেন তা নিয়ে আলোচনার মূল কেন্দ্র নয়। আমাদের মূল আলোচনার কেন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম বক্তব্যের কেন্দ্রে ছিল তা হচ্ছে সন্দেশখালীর ঘটনা।
সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে এদিন প্রথমে নিজেদের ঢাকঢোল পেটাবার পর রাজ্যের ক্ষমতাসীন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সারা দেশ জুড়ে সন্দেশখালীর ঘটনা দেখেছে এবং তা দেখে সারা দেশের মানুষ প্রচণ্ড দুঃখ পেয়েছে। মা মাটি মানুষের সরকার বলে দাবি করে যে তৃণমূল কংগ্রেস সরকার, তারা সন্দেশখালীতে যে ঘটনা ঘটিয়েছে তা দেখে রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, খানাকুল যা হচ্ছে রাজা রামমোহন রায় অর্থাৎ সতীদাহ প্রথা যিনি আইন করে বন্ধ করেছিলেন, যাকে বলা হয় বাংলা তথা দেশের নবজাগরণের পথিকৃৎ, সেই রাজা রামমোহন রায়ের জন্মস্থান হচ্ছে খানাকুল। আর খানাকুল হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্রের একটি অংশ। আর তাই রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ এদিন উত্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে প্রসঙ্গ ছাড়ুন, আসুন আলোচনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে যখন একের পর এক তোপ দাগছেন, সেই সময় তিনি অবশ্যই শেখ শাহজাহানকে কেন এখনও গ্রেফতার করা হলো না সেই প্রশ্ন তুলতে পারলেন না। কারণ বৃহস্পতিবারই শেখ শাহজাহান রাজ্য পুলিশের তুমুল জালিয়াতি, তুমুল ছলচাতুরির পর অবশেষে লক্ষ্মী সোনার মতো রাজ্য পুলিশের হাতে ধরা দিল বলে রাজ্য পুলিশ বৃহস্পতিবার যে ঢাকঢোল সারা রাজ্য জুড়ে পেটালো, তারপর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর এই প্রশ্নের সুযোগ রইল না। কিন্তু তাতেও সন্দেশখালীর ঘটনা বাঁচিয়ে রাখতে হবে আসন্ন লোকসভা নির্বাচনে, আর সেই কাজই এবার এগিয়ে নিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়ালেন, তাদের দুঃখের দুর্দশার কথা সারা দেশের মানুষ শুনে কিভাবে ব্যথিত হয়েছে, সারা দেশ কিভাবে দুঃখিত হয়েছে সে কথাও বললেন। একই সঙ্গে বললেন, সন্দেশখালীর মা বোনেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল তৃণমূল কংগ্রেসের কাছে বারে বারে তাদের বাঁচাবার জন্য দরবার করলেও তারা তা করেনি। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সন্দেশখালীর মা বোনেদের প্রতি ন্যায় বিচারও করেনি। এটা একটা ঠিক কথা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস যেভাবে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে ডিনাইল মোডে ছিল এবং শেখ শাহজাহানের পাশে যেভাবে দফায় দফায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে সওয়াল করেছেন, সেখান থেকে শুধু বিরোধী দল নয়, আপামর পশ্চিমবঙ্গের সকল মানুষেরই উচিত আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছে এর উত্তর চাওয়া। কিন্তু এবারও আলোচনায় ফেরা যাক। সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে যে নরেন্দ্র মোদী এত দুঃখ পেয়েছেন, যে বিজেপির মূল নেতা বিশ্বগুরু নরেন্দ্র মোদী এত দুঃখ পেয়েছেন, সেই নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছেন 2001 সালে গুজরাটে যখন কুখ্যাত দাঙ্গা ঘটেছিল, সেই দাঙ্গার সময় তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। সেখানে কিন্তু হিন্দুদের হাতে শতাধিক মুসলিম মহিলা নির্যাতিত হয়েছিলেন, ধর্ষণ শিকার হয়েছিলেন, হত্যা করা হয়েছিল অসংখ্য মুসলিম মহিলাদের। আর তার জলজ্যান্ত উদাহরণ আজও আমাদের সামনে 4 মাস আগে উঠে এসছে বিলকিস বানুর ঘটনা। বিলকিস বানুর অপরাধীদের যেভাবে গুজরাট সরকার ছেড়ে দিয়েছিল জেল থেকে, এবং যা দেখে লজ্জিত হয়ে সুপ্রিম কোর্ট অবশেষে সেই অপরাধীদের পুনরায় জেলে ফেরায়, যদিও তারা বর্তমানে পেরোলে বাইরে রয়েছে, সে দেখে কিন্তু নরেন্দ্র মোদীর অন্তত আর যাই হোক সন্দেশখালীর ঘটনা নিয়ে আলোচনা করার আগে 2001 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যেভাবে নরেন্দ্র মোদীকে শাসনের উপদেশ দিয়েছিলেন, সে প্রসঙ্গ হয়তো প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে নরেন্দ্র মোদী ভুলে গেছেন। ঠিক আছে, সে ভুলে যেতেই পারেন। গত 10 বছর সে বিষয়ে বিশেষ একটা আলোচনা বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারেই করেননি। কেনই বা করবেন? যে প্রধানমন্ত্রী 10 বছর কুর্সিতে বসার কালীন দেশের সংবাদ মাধ্যমের সামনে একটিও প্রেস কনফারেন্স করেননি। যদিও এখানে প্রশ্ন ওঠে, দেশের সংবাদ মাধ্যম যা নিজেদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে ক্লেম করে, সেই সংবাদ মাধ্যম কি বর্তমানে আমাদের দেশে এক্সিস্ট করে? অর্থাৎ এই সমস্ত মিডিয়াই তো গত 10 বছর গদি মিডিয়ায় পরিণত হয়েছে। আর তাই প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স না করলেও চলতো, কারণ এই গদি মিডিয়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলের হয়ে ঢাকঢোল পিটিয়েছে, বিভিন্ন প্রশ্নের সামনে নিজেরাই ঢাল হয়ে উত্তর দিতে এসে পৌঁছেছে। সে যাই হোক,
এই আলোচনায় যাব না। আবারও আপনারা আমাকে বলবেন চটি চাটা ব্যাটা তুই কত ভাতা পাস। আমি কোনো ভাতা পাই না, আমি কারোর চটি চাটাও নই, কারণ আশীর্বাদ দ্য ট্রুথ কিন্তু তৃণমূল বিজেপি উভয়ের সমান সমালোচনা সমান আলোচনাই করে। কিন্তু একটা বিষয়, সাম্প্রদায়িক বিজেপি আরএসএসকে একেবারেই আশীর্বাদ দ্য ট্রুথ টলারেট করে না, এবং যদি সমালোচনা করতেই হয় তাহলে সরাসরি আরএসএস এবং বিজেপিকেই প্রথম সমালোচনা করবে। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আজ আমি সমালোচনার কেন্দ্রে রাখছি। এবার আসুন, সন্দেশখালির ঘটনা নিয়ে যখন প্রধানমন্ত্রীর আলোচনা শেষ হলো, তারপর সরাসরি প্রধানমন্ত্রী চলে এলেন গত 2.5 থেকে 3 বছর আমাদের রাজ্যে উঠে আসা একের পর এক দুর্নীতির ঘটনা। এসএসসিতে চাকরি নিয়োগ দুর্নীতি ঘটনা, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি ঘটনা, পুরো নিয়োগ দুর্নীতি ঘটনা নিয়ে যখন সরব হলেন, একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019-এ তো বলতে পারেননি, কারণ সেই সময় যেহেতু ঘটনা ঘটেনি, কিন্তু 2024-এর আগে নির্বাচনী প্রচারে তিনি তা বললেন। তা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে বেরোনো কাঁড়ি কাঁড়ি কোটি কোটি টাকার প্রসঙ্গ। রাজ্যের মানুষকে তিনি আরও একবার সেই প্রসঙ্গ মনে করাবার চেষ্টা করলেন। কিন্তু এখানে আবারও একটা প্রশ্ন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জামানায় গত 2.5-3 বছরে এই দুর্নীতি অবশ্যই নক্কারজনক ঘটনা, কিন্তু উল্টো দিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ভুরি ভুরি বিভিন্ন পরীক্ষায় জালিয়াতির ঘটনা সামনে এসছে, একাধিক চিটফান্ডের ঘটনা সামনে এসছে, একাধিক নারী নির্যাতনের ঘটনা সামনে এসছে, এবং সবচেয়ে বড় কথা, এই 3 রাজ্য সবচেয়ে বেশি হেড স্পিচের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সমীক্ষায়। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেহেতু দল এই 3 রাজ্যে ক্ষমতায় আছে, তাই এই 3 রাজ্যে স্বর্গের শাসন, এই 3 রাজ্যে সব চাঙ্গাসি, শুধুমাত্র অবিজেপি রাজ্যগুলোতেই যত সমস্যা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেহেতু এবারের টার্গেট আপকি বার 400 পার, আর সেই 400 যদি পারই করতে হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের বিজেপির অবশ্যই পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে সিংহভাগ নিজেদের দখলে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কথায় পদ্ম ফোটাতে হবে। যদিও 2019-এর মতন এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগের সভায় দাঁড়িয়ে সেই আরও একবার দাবি করলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সমস্ত লোকসভা আসনেই তিনি পদ্ম ফোটাতে চান, তিনি দেখতে চান পদ্ম ফুটেছে। কিন্তু সেটা কতটা বাস্তবে ঘটবে তা লোকসভা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হবে। অনেকের মত, আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল যা উঠে আসতে চলেছে তাতে করে সম্ভবত বিজেপি 2019-এ যে 18টি আসন পেয়েছিল সেই 18টি আসন হয়তো ধরে রাখতে পারবে না। অন্যদিকে বসিরহাট কেন্দ্র সম্ভবত তৃণমূলের হাতছাড়া হতে চলেছে, যদিও তা কিন্তু এখনও বেশ কিছুদিন সময় আছে। আর সেই সময় সম্ভবত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু 7 তারিখ নিজে বারাসাতে তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বের হয়ে নিজে পথে নামছেন মিছিলে, আর তারপর আশা করি তৃণমূল নেত্রী নিজেই হয়তো ড্যামেজ কন্ট্রোলে নামবেন, আর সঙ্গে থাকবেন অভিষেক ব্যানার্জি। এবার আবারও ফিরে আসি আরামবাগের আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই নিয়ে চলে আসেন গরু পাচার কাণ্ড এবং কয়লা কেলেঙ্কারির প্রসঙ্গ। গরু পাচার কাণ্ডের প্রসঙ্গ যখন তুললেন, তখন আবারও একটা প্রশ্ন উঠছে, যে গরু পাচার কাণ্ডের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, এখানে একটা বিষয় আমাদের বলে রাখতে হবে, যে গরু পাচার হয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত দিয়ে, সেই গরু কিন্তু আসে মূলত রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে, এবং সে সবচেয়ে বড় এই র্যাকেটের হোল্ডার হচ্ছে উত্তরপ্রদেশ। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল যেহেতু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর রাজস্থান সেই আগের মতোই বর্তমানে রয়েছে, তাই সেখানে গরু পাচার একেবারে হয় না। এই গরুগুলি সোজা ডানা মেলে উড়ে আসে পশ্চিমবঙ্গে, এবং সেখান থেকে বাংলাদেশের সীমান্ত পার করায় পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতানেত্রীরা। এখানে বিজেপি নেতানেত্রীদের কোনো ভূমিকা নেই। কিন্তু তাতেও নরেন্দ্র মোদীর রাজ্য অর্থাৎ গুজরাট কিন্তু বর্তমানে সারা দেশ জুড়ে সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি করে বিদেশে। একই সঙ্গে গরুর হাড় এবং চামড়া জাতীয় বস্তুও কিন্তু গুজরাটেই সবচেয়ে বেশি নির্মিত হয়। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল গোরক্ষক, গরু তাদের মা, গরুকেই তারা রক্ষা করেন। আর তাই যত সমস্যা পশ্চিমবঙ্গে ওনাদের 3 রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কোনো সমস্যা নেই।
এবার আবারও আসি কয়লা নিয়ে। কয়লা নিয়ে এদিন সরাসরি তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন কয়লা খনিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস লুট করছে। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা দরকার, 2014 লোকসভা নির্বাচনের আগে এই প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কোল স্ক্যাম নিয়ে বেশ সরব হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই কোল স্ক্যামের বেশিরভাগ অভিযোগই কিন্তু ঝুটো প্রমাণিত হয়। আর তারপর কিন্তু ইউপিএর বিরুদ্ধে কোল স্ক্যামের যে অভিযোগ সেই সময় এনডিএ তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী তুলেছিলেন, সে বিষয়ে তিনি আর বিশেষ কথা বলেন না। আর পশ্চিমবঙ্গে বর্তমানে কয়লা দুর্নীতি কাণ্ড বেশ মাথাচাড়া দিয়ে ওঠে। দফায় দফায় কেন্দ্রীয় এজেন্সির তরফে অভিষেক ব্যানার্জিকে তলব করা হয় সাংসদ অভিনেতা দেবকে একই সঙ্গে কয়লা পাচার এবং গরু পাচার দুটি ঘটনাতেই তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তা সত্ত্বেও কয়লা পাচার কাণ্ড নিয়ে এখনও তদন্ত চলছে। যেমনটা তদন্ত চলছে এসএসসিতে নিয়োগ দুর্নীতিকাণ্ড, টেট নিয়োগ দুর্নীতিকাণ্ড, পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ড, একাধিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঠিক তেমনটা কয়লার ক্ষেত্রেও তদন্ত চলছে। কারণ একটা, তদন্ত যদি সম্পূর্ণ হয় তাতে করে হয়তো এমনটাও উঠে আসতে পারে টাকা শুধু তৃণমূলের পকেটে যায়নি, টাকা বিজেপির পকেটেও গেছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন যে কথাগুলি বলেছেন তার মধ্যে একটা বিষয় কিন্তু দফায় দফায় অন্ততপক্ষে আশীর্বাদ দ্য ট্রুথের নজরে পড়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019-এ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে এসে দিদি ও দিদি করে মমতা ব্যানার্জিকে ব্যঙ্গাত্মক হেঁকেছিলেন, সেই হাঁক ডাক নরেন্দ্র মোদীর গলায় এদিন একেবারেই শোনা গেল না। এদিন নরেন্দ্র মোদী সেই আবারও টেলিপ্রম্পটার সামনে রেখে তা দেখে দেখে নিজের বক্তব্য বাংলায় বলার চেষ্টা করে নিজের সভার আলোচনা শুরু করলেন ঠিক, কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে এদিন কনফিডেন্সের বিপুল অভাব ছিল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে মুখে ছিল বড় প্রশ্নচিহ্ন, বড় বিস্ময়। তাঁর সরকার, তাঁর দল যে 24-এর লোকসভা নির্বাচনে 400 আসন পার করার দাবি করছে, সেই দাবি বাস্তবায়িত তাকে করতে হলে পশ্চিমবঙ্গের আগেই বললাম সিংহভাগ আসনে পদ্মফুল ফোটাতে হবে। আর সেই পদ্মফুল ফোটাতে গেলে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেদিক থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তুলনায় রাজ্যে বিজেপি অনেক অনেক অংশে পিছিয়ে আছে। শুধু তাই না, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন তিনি কথা দিয়েছেন, অর্থাৎ মোদির গ্যারেন্টি আগামী 5 বছরে 3 লক্ষ লাখপতি দিদি তিনি তৈরি করবেন। এখানে আর একটা প্রশ্ন, আগামী 5 বছরে সারা দেশ জুড়ে 3 লক্ষ লাখপতি দিদি যেমন তৈরি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারেন্টি দিচ্ছেন, তেমনটাও আরেকটি গ্যারেন্টি প্রধানমন্ত্রী দিচ্ছেন না সরাসরি, কিন্তু বাস্তবে সেই গ্যারেন্টি অটুট। তা হচ্ছে তাঁর দুই খাস বন্ধু আদানি এবং আম্বানির ব্যাংক ব্যালেন্স এই 5 বছর অর্থাৎ আগামী 5 বছরে আরও লক্ষ কোটি টাকা বেড়ে যাবে। আর সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের সামনে ওই খুঁড়োর কলের মতন বলবো, এই যে লাখপতি দিদি, একবার ভেবে দেখুন 1 লক্ষ কোটি টাকা আর উল্টো দিকে 1 লক্ষ কোটি টাকা, তাহলেই বুঝবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল আসলে কী লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে এগোতে চাইছেন। যদিও এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিএএ এবং এনআরসি প্রসঙ্গে একটিও কথা বলেননি। আর একই সঙ্গে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার দাবি করলেন কৃষকদের আয় সারা দেশ জুড়ে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী দাবি করলেন কেন্দ্রীয় প্রধানমন্ত্রী কৃষি নিধি যোজনা মমতা সরকার আটকে রেখেছে, যার সুবিধা পাচ্ছে দেশে অন্যান্য কৃষকেরা। কিন্তু এখানে আবারও একটা প্রশ্ন ওঠে, যদি দেশের কৃষকেরা এতই লাভবান হন, এতই সুবিধে পান, তাহলে তারা কেন পুনরায় আন্দোলনে রাস্তায় নামলেন? কেন তাদের হরিয়ানার সীমান্তে আটকে দেওয়া হলো এবং হরিয়ানা সীমান্তে এমনভাবে গড়ে তোলা হলো যেন আন্তর্জাতিক সীমান্ত? রাস্তায় তাদের দিকে মুখ করে ছুঁচলো লোহার শিক গুঁজে দেওয়া হলো, একের পর এক কংক্রিটের বাংকার তৈরি করা হলো, কাঁটা তার দিয়ে ঘিরে ফেলা হলো, পুলিশ আধা সামরিক বাহিনী নামানো হলো, কৃষকদের ওপর কাঁদানে গ্যাসের সেল ছোঁড়া হলো, রাবার বুলেট ছোঁড়া হলো, এমনকি লোহার বলের বুলেট ছোঁড়া হলো, তাতে আহত হলো শতাধিক কৃষক, এমনকি বুলেটে প্রাণ গেল এক আন্দোলনকারী যুবক কৃষকেরও। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করছেন দেশের কৃষকেরা খুব সুখে আছেন, সব চাঙ্গাসি।
ওনার একবারও মনে হচ্ছে না যদি কৃষকেরা এতই সুখে থাকেন দেশ জুড়ে, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই অসুখে আছেন যদিও, তাতেও তাহলে দেশের কৃষকেরা আবার কেন রাস্তায় নামলেন লোকসভা নির্বাচনের আগে? কিন্তু সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন না। ঠিক যেমনটা দেশের বেড়ে চলা বেকারত্বের সমস্যা নিয়ে গত 10 বছর মোদী সরকার কথা বলেনি। যে মোদী সরকার 2014 এবং 2019-এ 2 কোটি প্রতি বছর চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মোদী সরকার কিন্তু 2024 লোকসভা নির্বাচনের আগে আর চাকরির গ্যারেন্টি দিচ্ছে না যে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হ্রাস পাবে। অর্থাৎ গত 10 বছরে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। জ্বালানি গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে, জ্বালানি তেলের দাম দ্বিগুণ হয়েছে, ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ পড়েছে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সব প্রসঙ্গ তুলবেন না। আর গদি মিডিয়া বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত 10 বছরের মতন এবছরও তার সামনে রয়েছে, তারাও এ বিষয়ে একটি কথাও বলবে না। আর যেহেতু আমি এই আলোচনায় এই প্রসঙ্গ তুললাম, যথারীতি আপনারা আমাকে আবারও বলবেন, তুই বেটা চটি চাটা কত ভাতা পাস? আমি ভাতা পাই না, আমি চটি চাটাও নই। কিন্তু আবারও বলবো, সাম্প্রদায়িক বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আমি বরাবর সরব হয়েছি, আবারও সরব হব। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আমি একজন নাগরিক হিসাবে অবশ্যই প্রশ্ন করতে পারি, যেখানে দেশের মিডিয়া গদি মিডিয়ায় পরিণত হয়ে গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলকে একটিও প্রশ্ন করেনি মানুষের স্বার্থে দাঁড়িয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে। তাই আমি মনে করি আমার কর্তব্য মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়িয়ে অন্ততপক্ষে নিজের সাধ্যের মধ্যে থেকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার। সেই কাজই করলাম আশীর্বাদ দ্য ট্রুথের এই মঞ্চে বসে আরামবাগের সভাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। 2রা মার্চ কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর সভা। 1লা মার্চের সভায় মহুয়া প্রসঙ্গ তোলেননি, কারণ মহুয়া প্রসঙ্গ তুলতে গেলে কৃষ্ণনগর যেতে হবে, আর সেই প্রসঙ্গেই তুলে রেখেছেন 2 তারিখের জন্য। 2 তারিখ প্রধানমন্ত্রী কথা বলবেন মহুয়া মৈত্রকে নিয়ে, তিনি কিভাবে সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করেন এবং সেই অভিযোগ যা তারই দলের অসভ্য একজন সাংসদ, যিনি কুরুচিকর মন্তব্য করার জন্য গত 10 বছরে তুমুল আলোচিত একজন ব্যক্তি, তার করা অভিযোগের ভিত্তিতে যেভাবে একতরফা শুনানি শেষে মহুয়া মৈত্রের সাংসদ পদ কেড়ে নিয়ে তাকে যেভাবে হ্যাকেল করা হয়েছে, সে প্রসঙ্গ অবশ্যই 2 তারিখ কৃষ্ণনগরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তুলবেন। সে বিষয়ে হবে আলোচনা। কিন্তু আজকের আলোচনা এখানেই রইল। দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। ও অবশ্যই কমেন্টে লিখে যান, তুই বেটা চটি চাটা, তুই কত ভাতা পাস, আর অবশ্যই ওই কার একটা বাচ্চা, কি একটা জাত, এসবও লিখতে পারেন, তাতে আমার ঘন্টা যায় আসে। আবারও বলবো, লোকসভা নির্বাচনের আগে শুধু নয়, বরাবরই আমি সাম্প্রদায়িক বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে সব সময় কথা বলেছি, চিরকাল সরব থাকবো, চিরকাল কথা বলবো। আর যারা আমার সঙ্গে সরব থাকবেন, যারা প্রশ্ন করতে চান, কথা বলতে চান, তারাও কমেন্ট বক্সে লিখে জানান নিজেদের মতামত। দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।